10 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ দিন। এই দিনটিতে যে ঘোষণাটা এসেছে সেটা বলা চলে এই যে রাষ্ট্র পতন হলো সেই রাষ্ট্রের একটা ঘোষণা, তার প্রাথমিক তার মৌলিক যে বৈশিষ্ট্য হবে, তার যে নীতিগত জায়গা হবে, তার একটা ঘোষণা দেওয়া হয়েছে। এবং এটা দিচ্ছেন যারা, তারা নিজেদের বৈধতা তারা প্রতিষ্ঠা করেছেন যে যেহেতু 1970 সালের নির্বাচনে পূর্ব বাংলার পূর্ব পাকিস্তানের মানুষ তাদেরকে নিরঙ্কুশভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, কাজেই এবং যেহেতু তাদের হাতে বৈধভাবে যে ক্ষমতা তাদের প্রাপ্য সেটা তাদের হস্তান্তর করা হয়নি, উপরন্তু একটা গণহত্যা চাপিয়ে দেওয়া হয়েছে, সে কারণেই এই স্বাধীনতার ঘোষণাটা সামনে আসছে। এবং এই নতুন একটা রাষ্ট্র পতনকে একটা জনগণের অভিপ্রায় হিসেবে, তার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে এবং প্রতিরোধ যুদ্ধের মধ্যে দিয়ে সেই রাষ্ট্র পতন নিশ্চিত হবে, সেই আকাঙ্ক্ষাই ব্যক্ত করা হয়েছে। এবং সেখানে নতুন সরকারের কথা বলা হয়েছে এবং যে সরকার পরবর্তীকালে 17 তারিখে শপথ নিয়েছে। এই জায়গাটা আমরা সবাই জানি, যুদ্ধকালীন মানে যখন একটা দেশের উপরে গণহত্যা চাপিয়ে দেওয়া হয় এবং সেই রাষ্ট্র তার নিজের, আমি পাকিস্তান রাষ্ট্র কাঠামো আমরা দেখি, পাকিস্তান রাষ্ট্র কাঠামোর তার সেনাবাহিনী সেই রাষ্ট্র কাঠামোর একটি অংশের মানুষের উপরে তাদের অধিকার হরণ করে তাদের উপর গণহত্যা চাপিয়ে দিচ্ছে। ওইটা রাষ্ট্র তার নিজের টিকে থাকার ভিত্তিটা নিজেই ধ্বংস করেছে এবং সেটার বিরুদ্ধে লড়াই করে একটা বিজয় আনা এবং একটা নতুন রাষ্ট্র গঠন করা, সেটা তখন একটা যাকে বলে স্বাভাবিক অস্তিত্বগত অধিকারে পরিণত হয়েছে। মানুষের যাকে বলে ন্যাচারাল রাইটস, সেই একেবারে প্রাকৃতিক অধিকারের প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে, কেননা রাষ্ট্র সত্যি নিজেই তার জনগণের উপরে একটা ভয়ঙ্কর গণহত্যা চাপিয়ে দিয়েছিল। ফলে স্বাধীনতা সংগ্রাম করাটা তখন একটা স্বাভাবিক প্রাকৃতিক অধিকার। সেই অধিকারের জায়গা থেকে এবং তার রাজনৈতিক যে ধারাবাহিকতা, দুই দিক থেকে এর বৈধতা ছিল এবং সেই বৈধতার ভিত্তিতে একটা রাষ্ট্র ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক বিভাজন থাকলেও 10 এপ্রিল বলা চলে যে একটা জাতীয় কনসেনসাস ঘোষণা, ওইরকম একটা গণহত্যার মুখে দাঁড়িয়ে সেই জাতীয় কনসেনসাস তৈরি হয়েছিল। সেই কনসেনসাস এই ঘোষণার মধ্য দিয়ে একভাবে আমরা প্রকাশকে ধরে নিতে পারি। আমরা আরো হয়তো প্রেক্ষাপটে যেতে পারবো যে কিভাবে আমাদের রাজনৈতিক স্রোতগুলো এসছে, মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষের দুটো গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যেটাই আসলে এই সংগ্রামের এই পর্যায়ে বলা চলে না, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, মানুষ একটা সরকার নির্বাচিত করবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং তার মধ্যে সকল অংশের মানুষ তো একটা সর্বনাম, কিন্তু এই ক্যাটাগরির মধ্যে নাগরিকদের যে নানান অংশ থাকে, সেটা জাতিগতভাবে, ধর্মীয় দিক থেকে, লিঙ্গীয় পরিচয়ের দিক থেকে নানাভাবে তার মধ্যে পার্থক্য থাকে, শ্রেণীগত পার্থক্য জায়গা থাকে। সেই পার্থক্যগুলোকে একটা রাষ্ট্র কিভাবে সকলের নাগরিক মর্যাদার ভিত্তিতে গ্রহণ করবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং গণতন্ত্রের ওইটাই সবচেয়ে আসল দিক। কেননা ভোট একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, ভোটের ব্যাপারটা কেবলমাত্র ভোটের মধ্যে থাকলে এই যে নাগরিকদের প্রত্যেকের অধিকারের একটা আয়োজন, একটা ব্যবস্থা, একটা অঙ্গীভবন একটা রাষ্ট্রের মধ্যে থাকে, সেই জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয় না। ফলে ভোট এক্সটেন্ডেড হয়, আসলে ভোট সত্যিকার ভোট হয়ে ওঠে যখন একটা রাষ্ট্র এই সকল অংশের নাগরিকদের, সেটা শ্রেণীগত, জাতিগত, ধর্মীয় কিংবা লিঙ্গীয় পার্থক্যের ভিত্তিতে নাগরিকদের সেই বিভাজনের বলেন না। তো সেই বিভাজনটাকে যখন রাষ্ট্র বিভাজন করতে পারে, সেই জায়গা থেকে
আমাদের একটা রাষ্ট্রকে আমরা গণতান্ত্রিক বলতে পারি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক চেতনার জায়গা থেকে এই পর্যায়ে উন্নীত হয়েছে এবং এইটাকে আরেকটু সম্প্রসারিত যদি আমরা ধরি যে নাগরিকদের মধ্যে সুযোগের সমতা সৃষ্টি করা, সাম্য তৈরি করা, এইটার সংগ্রাম কিন্তু অত্যন্ত শক্তিশালী ভাবে উপস্থিত ছিল। বলা চলে মানুষের মধ্যে সমতার প্রতিষ্ঠার যে লড়াই, তার জন্য যে রাজনৈতিক অর্থনৈতিক চিন্তা কিংবা রাষ্ট্রকল্পনা, সেটাও একই সাথে আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে আমরা দিতে চাই একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক স্রোতধারা ছিল। ফলে একদিকে পাকিস্তানি রাষ্ট্র কাঠামো থেকে একটা জাতিগত কিংবা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ বলেন, তার অধিকার মর্যাদার প্রশ্ন বলেন, সেটা প্রতিষ্ঠার যেমন জাতীয়তাবাদী ধারা তৈরি হয়েছে, আরো এক্সটেন্ডেড হয়ে সমস্ত নাগরিকের যে সুযোগের সমতা সৃষ্টি করা, সাম্য সৃষ্টি করা, তার রাষ্ট্র কল্পনা কিন্তু এই রাজনৈতিক সংগ্রামের মধ্যে ছিল। এবং 1971 সালের প্রেক্ষাপটটা এই দুই স্রোতই তৈরি করেছে, জমিনটা পুরো দুই স্রোতই তৈরি করেছে। 1970 সালের নির্বাচনে কৌশলগত প্রশ্নে আওয়ামী লীগ অংশ নিয়েছিল, জাতীয়তাবাদী ধারাটি অংশ নিয়েছিল, অন্য যারা সেই সময় সমাজতান্ত্রিক রাজনীতি করত, সমতার রাজনীতির জায়গা থেকে ধারা, যারা 71 সালের এই প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তারা 70 সালের নির্বাচনে অংশ নেয়নি। কিন্তু 71 সালের এই যে 25শে মার্চ রাতে যে গণহত্যা চাপিয়ে দেওয়া হলো, তার পরের প্রেক্ষাপট কিন্তু বদলে গেছে। কিংবা বলা চলে যখন থেকে এই গণপরিষদ বাতিল করে দেওয়া হলো, তার পরের প্রেক্ষাপটই বদলে দেওয়া। 9 মার্চ মওলানা ভাসানীর ঘোষণা দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় যে তখন ইতিমধ্যে এটা একটা জাতীয় ঐক্যমত্যের দিকে চলে যাচ্ছে এবং একটা কনসেনসাস তৈরি হয়ে যাচ্ছে। এবং তারপরে 25 তারিখের গণহত্যার পরে এই দেশে পাকিস্তান রাষ্ট্র কাঠামোর মধ্যে যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে, সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, তারা যখন বিদ্রোহ ঘোষণা করছে, সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। কারণ একটা সেনাবাহিনী তো নানান সময় অত্যাচার করতে পারে, কিন্তু সেই সেনাবাহিনীর অংশ যখন বিদ্রোহ ঘোষণা করে এই স্বাধীনতা সংগ্রাম, আত্মনিয়ন্ত্রণের সংগ্রামে যুক্ত হয়ে পড়ে, তখন সেটা একটা নতুন রাষ্ট্রের আসলে ভ্রম সৃষ্টি করে দেয়। এই জায়গাটা আমাদের বিবেচনার মধ্যে রাখা দরকার এবং এই স্রোতগুলো আমরা সেখানে একসাথে এসে পাই। ফলে আমরা যেটা আমাদের দিক থেকে আমরা যে ইতিহাসটা দেখি যে 71 সালের প্রেক্ষাপটে এই একটা জাতীয় ঐক্যমত্য ক্রমাগত ভাবে তৈরি হয়েছে এবং গণহত্যা সেটাকে একটা জায়গাতে প্রবল জাতীয় প্রতিরোধের জায়গাতে নিয়ে গেছে এবং সেটারই একটা যাকে বলে যে ঘোষণা এসেছে 10ই এপ্রিল। এবং বাংলাদেশের ইতিহাসে এই ঘোষণাটির এই দিক থেকে গুরুত্ব আছে, এসেন্সের দিক থেকে, অর্থাৎ যে মর্মবস্তুতে পুরো আকাঙ্ক্ষাটাকে ধারণ করা যায়, সেই ভাষাটা এই ঘোষণাপত্রের